স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে মাতি পঞ্চমা এবং আমি সাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। ঘন কুয়াশায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, মহাসড়কে যানবাহনের ধীর গতি, তীব্র শীতে বাড়ছে রোগের প্রকোপ। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে সমাবেশ, মানববন্ধন, হোতাদের বিচার দাবি। রাজধানীর কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি না মানা সহ মাস্ক ব্যবহারে অনীহা, বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটির যাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ ও 1.5 লাখ কর্মসংস্থানের আশা। এবং বিশ্বে করোনায় প্রাণহানি 16 লাখ ছাড়িয়েছে, ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে আকাশপথে বিমান অবতরণ, শিডিউল হেরফের এবং বাতিলের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আজ সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী 4টি ফ্লাইট কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কগুলোতে যানবাহন চলছে ধীর গতিতে। দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে চলাচল করছে বাস ও ট্রেন, যে কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে বেশি। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা সারা দেশ। দিনের বেলাতেও সারাদিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে কয়েকটি ফ্লাইট কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা এবং চিটাগংয়ে কোনো কারণে কুয়াশা বেশি ছিল। আমাদের কুয়াশা অপেক্ষাকৃত কম থাকাতে আমাদের এখানে ল্যান্ডিং ফ্যাসিলিটি যেটা আছে তাতে 800 মিটার পর্যন্ত দেখা গেলে আমরা ল্যান্ডিং দিতে পারি। ঢাকা সৈয়দপুর রুটে শুক্রবারও ঘন কুয়াশার কারণে দিনের 5টি ফ্লাইট বাতিল হয়। শিডিউল হেরফের হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই পৌঁছাতে পারছেন না গন্তব্যে। যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার কারণে শিডিউল বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি। যাত্রী ভোগান্তির পাশাপাশি লোকসানে পড়ছে বিমান সংস্থাগুলো। ঢাকা এবং ঢাকার বাইরে যেসব লোকাল ডোমেস্টিক ডেস্টিনেশন গুলো আছে, প্রত্যেকটা ডেস্টিনেশনে আসলে কুয়াশার কারণে হয়তো রানওয়ে ক্লোজ হয়ে আছে। এয়ারপোর্ট অথরিটি যেটা টাওয়ার থেকে আমাদের আসলে ফ্লাইট পরিচালনা পারমিশন দিচ্ছে না, একটা ব্যাপার থেকে যাচ্ছে। এদিকে রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত সড়ক ও রেল এই দুই পথেই কুয়াশার কারণে কম গতি নিয়ে চলছে যানবাহন। এতে রেল স্টেশন ও বাস স্টপে যাত্রীদের চাপ বাড়ছে। কম গতির কারণে সড়কেও যানজট লেগেই থাকছে। এক একটি গন্তব্যে 2 থেকে 3 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে বাস ও ট্রেন। আমাদের সাধারণত সময় লাগে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা, সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা লেগে যায়। ঢাকা থেকে রংপুর এই গাড়িগুলো আমরা হাতে পাইতে মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় বেশি নিয়ে পাচ্ছি। দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে বিভিন্ন গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারছে না ট্রেন। ঘন কুয়াশায় মহাসড়কেও বিপাকে মোটরযানের চালকরা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশা ও শীতের কারণে বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসকরা বলছেন, শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে 2 থেকে 3 গুণ। এজন্য শিশুদের গরম কাপড় ব্যবহার, বেশি করে বুকের দুধ পান করানো সহ সবাইকে সাবধানে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 80 শিশু। ভর্তি হচ্ছে কমপক্ষে 35 জন। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত 1 সপ্তাহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক রোগী। বর্তমানে সেই সংখ্যা 1000 ছাড়িয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবাহিত রোগ যেগুলো আছে, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, বড়দের সর্দি কাশি, এগুলার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হসপিটালে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গেল 10 দিনে 6 শতাধিক নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অ্যাজমাজনিত শ্বাসকষ্টে এখানে ভর্তি হয়েছি। ঠান্ডা করছে, বাথরুম করছে, তাই ডাক্তারের কাছে আনছি, তাই চিকিৎসা চলছে।
গত এক সপ্তাহে মানিকগঞ্জে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি শিশু। কোমলমতি শিশুদের রক্ষায় গরম কাপড় ব্যবহারের পাশাপাশি ঘন ঘন বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই শীতের মৌসুমে বাচ্চাদের বিশেষ করে নিউমোনিয়া রোগী খুব বেশি পরিমাণে আমার পাই। ছোট বাচ্চা আছে তাদেরকে মাথায় ক্যাপ, তারপর হাতে পায়ে মোজা দিয়ে রাখবে এবং গরম রাখবে এবং রুমকে গরম রাখার চেষ্টা করবে। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 150 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। গত 10 দিনে 304 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছে একজন। বাচ্চার পেট অসুখ হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কমছে না। এখন বর্তমানে আমি আইছি ভর্তি হওয়ার লাগে। আজকে 6 দিন হয়েছে আমার বাচ্চা ঠান্ডা লাগছে, এখন গ্যাস দিতেছি। এছাড়া নওগাঁ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ কেমন দেখছেন? আজকের তাপমাত্রা কুড়িগ্রামে কেমন দেখা যাচ্ছে, আর শীতজনিত রোগে কি পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে? গত দুদিন ধরে আসলে সূর্যের মুখ দেখা যায়নি, ঘন কুয়াশার কারণে এরকম একটা অবস্থা ছিল। আজকেও সকাল পর্যন্ত এই অবস্থা ছিল। ঘন্টাখানিক আগে এখানে সূর্যের মুখ দেখা গেছে। তো লোকজন স্বাভাবিকভাবে একটু স্বস্তিতে আসলেও আবার কিছুক্ষণ পরে, হয়তো 1-1.5 ঘন্টা পরে আবার দেখা যাবে যে ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে এ ধরনের একটা অবস্থা চলছে। আমি স্থানীয় আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি, তারা জানিয়েছে যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 2-1 দিন এই অবস্থা থাকবে এবং 17 এবং 18 তারিখের দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই শীতের যে পরিস্থিতি সেটির আরও অবনতি হবে। আর আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে রোগ ব্যাধির প্রকোপ, সেটি নিয়েও আমি বিভিন্ন লোকের সাথে কথা বলেছি এবং চিকিৎসকদের সাথেও কথা হয়েছে। তো এখন তারা বলছেন যে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। তবে শীতজনিত যে রোগ ব্যাধি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া সহ অন্যান্য যে রোগ ব্যাধি, সেগুলোর প্রকোপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বেশি বেশি করে আক্রান্ত। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে। তবে হচ্ছে যে এই শীত মোকাবেলার জন্য তারা প্রচেষ্টা নিয়েছেন, স্বাস্থ্যকর্মীদেরকে তারা সতর্ক রেখেছেন এবং মাঠ পর্যায়ে শীত নিবারণের জন্য তাদের কি পদক্ষেপ, তো তারা জানিয়েছে যে প্রত্যেকটি ইউনিয়নে 460টি করে কম্বল ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে, যেগুলো বিলি বন্টনের প্রক্রিয়া রয়েছে। আর প্রত্যেকটি উপজেলায় 6 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে শীতবস্ত্র কেনার জন্য। তো সেগুলো দিয়ে শীতবস্ত্র কেনা হলে হয়তো বা শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে। আব্দুল খালেক, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ কেমন দেখছেন, আর শীতজনিত রোগে হাসপাতালে কি পরিমাণ রোগী ভর্তি আছে, চিকিৎসকরা কি বলছেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে? চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বেড়েছে। চুয়াডাঙ্গায় গত 2 দিন সূর্যের মুখ দেখা যায়নি। আজকে মাঝে মধ্যে একটু সূর্যের আলো দেখা দিলেও শীতের তীব্রতা আছে এবং সেই সাথে যে বাতাস আছে, হিমেল হাওয়া, হিমেল হাওয়ার কারণেই শীত অনুভূত হচ্ছে বেশি। আমি আজ খুব সকালে শহরে ঘুরে যেটা দেখেছি সেটা হচ্ছে ছিন্নমূল মানুষ, যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, প্রচণ্ড শীত উপেক্ষা করে তারা কাজের প্রয়োজনে বাইরে আসছেন। এবং হাসপাতালে খোঁজ নিয়ে যেটা আমি জানতে পেরেছি যে হাসপাতালে শীতজনিত রোগী আসা শুরু হয়েছে। শীতজনিত বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন, বয়স্ক এবং কিছু শিশু রোগীও আসছেন। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এই অবস্থায় শিশু এবং বয়স্কদের যাতে ঠান্ডা না লাগে সেই দিকটা। মানে আরেকটি বিষয় জানাবেন যে শীতের প্রভাব কৃষিতে কেমন পড়েছে? অধিদপ্তরের সাথে আমি কথা বলেছি। কৃষি সম্প্রসারণের এখানকার পরিচালক আলী হাসান, উনি আমাকে জানিয়েছেন যে চুয়াডাঙ্গা জেলায় আগাম সবজি আবাদ খুব বেশি হয়ে থাকে, শীতকালীন সবজি আবাদ। এক্ষেত্রেও চুয়াডাঙ্গা জেলাতে এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর শীতকালীন যে সবজি হয়েছে সেটা হচ্ছে 6,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা ছিল, এই লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে। লক্ষ্যমাত্রা অতিক্রম করার কারণে শীতের যে সবজি, এটা হচ্ছে এখন মাঠে মাঠে শীতের সবজি। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে একটি আলু ক্ষেত, এই আলু ক্ষেতগুলোতে কুয়াশার কারণে দেখা দিচ্ছে রোগবালাই প্রকোপ এবং হচ্ছে দেখা দিচ্ছে হচ্ছে পোকার আক্রমণ, এই বিষয়গুলো আছে। এখানে সরষা ক্ষেত যেগুলো আছে, সরষা ক্ষেতগুলোতেও পোকার আক্রমণ দেখা দিচ্ছে। চুয়াডাঙ্গাতে ব্যাপক ভুট্টা আবাদ হয়ে থাকে, এখানেও পোকার আক্রমণ দেখা দিচ্ছে। আর শীতের কারণে
কৃষি ফসলের ক্ষতিও হচ্ছে বলে কৃষি কর্মকর্তারা বলেছেন। কুড়িগ্রাম এবং চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সারা দেশে বাড়ছে শীতের প্রকোপ, ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিনের তুলনায় বেশিরভাগ জেলায় কমেছে তাপমাত্রা, বিশেষ করে উত্তরের জেলাগুলোতে তীব্র শীতে বেড়েছে ভোগান্তি। কুড়িগ্রামে গত 3 দিন ধরে সূর্যের দেখা মেলেনি, শীতবস্ত্রের অভাবে বিপাকে নিম্নবিত্তরা, বিশেষ করে শিশু ও বয়স্কদের অবস্থা বেশ নাজুক। গত কয়েকদিনে ক্রমাগত তাপমাত্রা কমছে চুয়াডাঙ্গায়। শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 2 ডিগ্রি কম। প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে শীত উপেক্ষা করেই রাস্তায় নেমেছে খেটে খাওয়া মানুষ। দুর্ভোগে আছে বেনাপোল কৃষক ও ছিন্নমূল মানুষেরা। হাওর বেষ্টিত সুনামগঞ্জেও বেড়েছে শীতের দাপট। গরম কাপড়ের অভাবে অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে ঝেঁকে বসছে শীত। অসহায় মানুষ, আমার দুর্ভোগের শেষ নেই, খুব দুর্ভোগ। শীতে এই কষ্ট করে আগুন তাপাচ্ছি, রাস্তায় হাঁটাহাঁটি করছি। গরিব মানুষ, আমাদের পেটে যাই কাজ করে খেতে হয়, কিন্তু আমাদের কাপড় চোপড় নেই, আর একটু গরম কাপড়ের ব্যবস্থা কেউ করেও না। দেশে শৈত্যপ্রবাহ না থাকলেও রাজধানী সহ সারা দেশে অনুভূত হচ্ছে তীব্র শীত। মূলত দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে, পাশাপাশি রয়েছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিসের তথ্য মতে শীত এখনও শুরুই হয়নি। 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসেবে শৈত্যপ্রবাহ না বইলেও সারা দেশেই বেড়েছে শীতের অনুভূতি। আগামী 2-3 দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, তবে 15 ডিসেম্বরের পর মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিকে উত্তরাঞ্চল সহ দেশের বেশিরভাগ জেলায় জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সকাল এবং সন্ধ্যায় কুয়াশায় ঢাকা পড়ছে রাস্তাঘাট। ভাস্কর্য বিষয়ে শান্তিপূর্ণ সমাধান চান বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় ইউনাইটেড ইসলামী পার্টির নেতাকর্মীরা বলেন, ভাস্কর্য নিয়ে একটি মহল অপব্যাখ্যা দিয়ে দেশকে অস্থির করে তুলছে। দেশে নানা ধরনের ভাস্কর্য থাকার পরও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চলছে নানা কাণ্ড। এমনকি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও নির্মাণেও দেয়া হচ্ছে বাধা। এ থেকে বোঝা যায় কোনো রাজনৈতিক দলের ইন্ধনে এসব অপকর্ম হচ্ছে। এমনকি স্বাধীনতা বিরোধী আলেমরা অন্য আলেমদের উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন ইউনাইটেড ইসলামী পার্টির নেতাকর্মীরা। পরে ভাস্কর্য নিয়ে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে আলেমদের সাথে বৈঠক করারও অনুরোধ করেন তারা। 7.5 বছর পর হেফাজতে ইসলামের বিরুদ্ধে 2013 সালের 80 মামলার কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 62 মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া 6 বছর পড়ে থাকা 18 মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কাজ শুরুর কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এদিকে হেফাজত নেতারা বলছেন, ভাস্কর্য ইস্যুতে শুরু হওয়া আন্দোলন দমাতে উদ্দেশ্যমূলকভাবে সচল করা হয়েছে তাদের পুরনো মামলাগুলো। 2013 সালের 5 মে ইসলাম বিদ্বেষের বিচারসহ 13 দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। তাদের কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও অরাজকতার ঘটনায় ঢাকাসহ 5 জেলায় মামলা হয় 83টি। এসব মামলায় আসামি করা হয় 84,796 জনকে। গ্রেপ্তার হন হেফাজতের তখনকার মহাসচিব, বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী সহ 88 নেতাকর্মী। এখন তারা সবাই জামিনে। 2013 সালে মামলার পর দীর্ঘদিন নিষ্ক্রিয় হেফাজত এবছর হঠাৎই বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে আবারও সরব সংগঠনটি। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরকে হেফাজতের ঝুলে থাকা মামলাগুলো আবারও সচল করার নির্দেশনা দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে 62 মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই মামলাগুলো আমরা তদন্ত অব্যাহত রেখেছি এবং এই মামলাগুলোর তদন্তের এখন যে পর্যায়ে আছে, আমরা আশা করি যে অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করতে আমরা সক্ষম হব। এ পর্যন্ত বাগেরহাটে একটি মামলা রায় হলেও আসামিরা সবাই খালাস পেয়েছেন, আর অভিযোগের প্রমাণ মেলেনি আরও 2 মামলার। এছাড়া দেশের বিভিন্ন জেলা আদালতে অভিযোগপত্র জমা পড়েছে 18টি মামলার, যদিও অভিযোগ গঠন হয়নি একটিরও। চার্জশিট হয়েছে, অবশ্যই এই মামলাগুলি এখন
নতুন করে যে সাক্ষী টেক্কে এনে মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা যায় কীভাবে, সেই চেষ্টা অবশ্যই আমাদের নিতে হবে, আমরা সেটা করব। হেফাজতে ইসলামের দাবি 2013 সালে যেমন উদ্দেশ্যমূলকভাবে মামলা দেয়া হয়েছিল, এবারও ভাস্কর্য বিরোধী আন্দোলন ভিন্ন খাতে নিতে এগুলো সচল করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়, এরই মধ্যে অনেক দিন কেটে যাওয়ায় মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতে বলা হয়েছে। নির্দেশনা এটা তো মামলা হয়েছে, মামলা তো শেষ করতে হবে, এটা তো ঝুলে থাকবে না। কিন্তু অনেকদিন হয়ে গেছে, সেই জন্যই এগুলো মানে যেগুলো মেরিট নেই সেগুলো বন্ধ হয়ে যাবে, যেগুলো মেরিট আছে সেগুলো তদন্ত চলবে। মিথ্যা মামলাগুলোকে নতুনভাবে সচল করে দেশের বর্তমান যে ভাস্কর্যকে ইস্যু করে যে আন্দোলন চলছে, যে দাবি, সেই দাবিকে স্তব্ধ করার জন্যই। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, হেফাজতের মতো মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার বিকল্প নেই। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না এবং তারা যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সেগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা উচিত। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার অভিযোগে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত দ্রুত শেষ করতে চায় পিবিআই। 2013 সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো আটকে আছে তদন্ত এবং অভিযোগপত্র জমা দেওয়ার পর্যায়ে। নতুন করে ভাস্কর্য ইস্যুতে আবারও তাণ্ডব শুরু করলে সচল করা হয় সেই মামলাগুলো। এ যাত্রায় শেষ কি হবে সেই মামলার কার্যক্রম? বিচার হবে কি তাণ্ডবকারীদের বিরুদ্ধে, নাকি ফিরে যাবে আগের অবস্থায়? মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবাদ সমাবেশ করছেন সরকারি কর্মকর্তারা। বিসিএস অল ক্যাডার ফোরামের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিসিএস ক্যাডার কর্মকর্তারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন। এছাড়াও মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। সমাবেশে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। 9 ডিসেম্বর ঢাকা অফিসার্স ক্লাবে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাঙচুরের প্রতিবাদে বিসিএস অল ক্যাডার ফোরামের আয়োজনে সব ক্যাডারের কর্মকর্তারা রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সভা ও সমাবেশের আয়োজন করেছেন। ঢাকায় অবস্থানরত সব বিসিএস ক্যাডার কর্মকর্তারা এই সমাবেশে উপস্থিত রয়েছেন। এছাড়াও রয়েছেন মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তারা এবং নিজ নিজ বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে তারা সমন্বয় করে এই কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, আপনি সমাবেশের শুরু থেকেই রয়েছেন, তো সমাবেশে তারা কি কি নির্দিষ্ট দাবি দাওয়া দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কি তথ্য জানতে পেরেছেন? এখানে 29টি ক্যাডারের কর্মকর্তারা যোগ দিয়েছেন, কথা বলেছেন। আসলে আমরা সকাল থেকেই তাদের কথা শুনেছি। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিপক্ষে যে ধর্মীয় নেতারা কথা বলেছেন বা ধর্মান্ধ গোষ্ঠী তাদের বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস তিনি বলেছেন, তিনি ছিলেন এই অনুষ্ঠানের সভাপতি, তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ধর্মের বিপক্ষে তাকে দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে, এটাকে প্রতিহত করতে হবে। তিনি বলেছেন যে তাদের জীবদ্দশায়, যারা সরকারি প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তাদের জীবদ্দশায় বঙ্গবন্ধুকে এদেশে অসম্মানিত হতে দেওয়া হবে না, এমন প্রতিজ্ঞা তারা করেছেন। এবং তিনি আরেকটি প্রস্তাবনার কথা বলেছেন যে যে কোনো অনুষ্ঠানে ভাষণ বা বক্তৃতা জয় বাংলা দিয়ে শেষ করা যায় কিনা, এমন একটি বিষয়ে দরকার হলে যদি সরকারি কোনো আইনও যদি করা হয়, এরকম একটি কথা তিনি বলেছেন। আর পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ তিনি বলেছেন যে মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনা যায় কিনা। অনেক সময় তিনি বলেছেন যে অনেক একটা শ্রেণীর হুজুর বা ইমামরা ধর্মের এমন কথা বলেন তা হয়তো ধর্মের প্রতিনিধিত্ব করেন না এবং তারা হয়তো উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন, এদেরকে প্রতিহত করা হবে। এবং তিনি বলেছেন যে মাদ্রাসায় ধর্মীয়ভাবে শিক্ষিত যে জনগোষ্ঠী তাদেরকে যদি মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তাহলে হয়তো সমস্যা অনেকটাই কমে যাবে। এবং তিনি বলেছেন যে এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে অবস্থা
ব্যবস্থাটা তৈরি করা হয়েছে এটি আসলে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান, এটি হচ্ছে দেশের বিরুদ্ধে অবস্থান এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থানকে এভাবে দেখা হবে এবং এটি রাষ্ট্রই এর মোকাবেলা করবে। আসলে যেটা আমরা দেখেছি সরকারি কর্মকর্তারা এখানে 29টি ক্যাডারের কর্মকর্তারা তারা একজোট হয়ে যে কথাটা বলেছেন যে তারা বঙ্গবন্ধুর বিপক্ষে, ভাস্কর্যের বিপক্ষে এই যে অবস্থান, এই অবস্থানকে তারা নিন্দা জানাচ্ছেন এবং সরকারকে তারা আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। বিসিএস অল ক্যাডার ফোরামের আয়োজিত প্রতিবাদ সমাবেশের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। সদস্য দেশগুলোর করোনার টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য 900 কোটি মার্কিন ডলারের তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সদস্য দেশ হিসেবে এই তহবিলের অর্থ পাবে বাংলাদেশও। শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল ঘোষণা করা হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এডিবির সদস্য 68টি দেশ এই সুবিধা পাবে। অঞ্চলটিতে 14.3 মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 2 লাখ মানুষের। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে শারীরিক দূরত্ব না মানা সহ মাস্ক ব্যবহারে অনীহা। রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল সহ প্রায় সব বাজারের চিত্র একই। গাদাগাদি পরিবেশে চলছে পণ্য কেনাবেচা। প্রশাসন থেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচা বাজারগুলোতে বসানোর জন্য বলা হলেও মানছে না কেউই। এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। মাস্ক না পরা নিয়েও ক্রেতা বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের সময় কিছুটা সচেতনতা দেখা গেলেও পরে আবার একই অবস্থা দেখা যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কাঁচা বাজার হলো করোনা ছড়িয়ে পড়ার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা। এসব এলাকায় তাই মাস্ক ব্যবহার জরুরি। এছাড়া মানতে হবে অন্যান্য স্বাস্থ্যবিধি। আমাদের অসুস্থ অভিনয় বাজান, আমরা পানির কাম করি, বুঝছো? গরিব মানুষের অসুখ হয় না। গরিব মানুষ যে আল্লাহ বুঝে, যারা গরিব মানুষ এর অসুখ হলে এরা কর্ম করে খাবি করছি না। পকেটের জন্য আমার শ্বাস আটকে যায়, এই জন্য মানে পকেটে রাখছি। মাস্ক আমি নিয়ে আসছি, এই যে মাস্ক আছে, শ্বাস বন্ধ হয়ে যায়, এই জন্য আমি মাস্কটা হাতে মানে পকেটে রাখছি আর কি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও রাজধানীতে বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যাচ্ছে মাস্ক ব্যবহারে অনীহা। এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের সময় কিছুটা সচেতনতা দেখা গেলেও পরে আবার একই অবস্থা দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফার্মগেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন? কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত যখন অভিযান পরিচালনা করেছে তখন আমরা দেখতে পেয়েছি যে 70 থেকে 75% লোকই মাস্ক ব্যবহার করছে জরিমানার ভয়ে হলেও। এখন কি অবস্থা দেখছেন আপনি? আমরা আসলে এখন সকাল থেকে বেশ কয়েকটি কাঁচা বাজার গিয়েছিলাম। পরিস্থিতি আসলে একটুও পাল্টায়নি। প্রশাসনের পক্ষ থেকে যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তখন দেখেছি বেশ কিছু তাদের পক্ষ থেকে জরিমানার একটি মাস্ক বিতরণ করা হয় এবং সেই প্রশাসন চলে যাওয়ার পরে আবার অবস্থা যেরকম সেরকমই চলে আসা। তবে আমি যদি আসলে একটু দেখাতে চাই, আমরা এই মুহূর্তে কারওয়ান বাজারে চলে আসছি। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যার মতো দেশে যে একটি মহামারী চলছে কিংবা প্যান্ডামিক চলছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা থেকে শুরু করে সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা দফায় দফায় জনসাধারণকে নানা মাস্ক ব্যবহার করার জন্য যে সচেতনতামূলক বার্তা দিচ্ছে সেটি আসলে কোনোভাবেই কাজে আসছে না। সম্প্রতি আপনি জানেন যে মন্ত্রিসভা থেকে এরকম একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে যারা মাস্ক না পরবে তাদের জেল জরিমানা করার বিধান রয়েছে। আজকে সিভিল প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে ক্যাডার সার্ভিসে যারা আসলে অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের অন্য একটি অনুষ্ঠান থাকার কারণে, অন্য একটি কর্মসূচি থাকার কারণে তারা আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারছেন না। তারপরও পরিস্থিতি আসলে খুব একটা পাল্টায়নি। আমরা এখানে কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছিলাম, আমরা যদি তাকে একটু দেখাতে চাই। এখানকার কারওয়ান বাজারের সবজি বিক্রেতা, তার নাম হচ্ছে ওমর ফারুক। তিনি গেল বৃহস্পতিবারে ভ্রাম্যমাণ আদালতের কাছে 100 টাকা জরিমানা দিয়েছিলেন। মাস্ক পরেন না আসলে এই অপরাধ বা এই দায়,
কিন্তু আজকে আমরা আবার দেখেছি তার মুখে মাস্ক নেই। যদিও আমরা সকালে যখন এখানে কাজ করেছি তখন তিনি আসলে আমাদের কাছে অকপটে স্বীকারই করেছিলেন যে মাস্ক নিয়ে আসলে তার দম নিতে সমস্যা, যার কারণে তিনি মাস্ক নিচ্ছেন। আমরা এখানে দেখেছি ক্রেতাদেরও আসলে যেরকম উদাসীনতা, পাশাপাশি বিক্রেতারও আসলে উদাসীনতা। পরিস্থিতির খুব একটা পাল্টায়নি। সকালে আমরা একটি মাছ বাজারে গিয়েছিলাম, সেখানেও দেখেছি ক্রেতা বিক্রেতা কারো কাছে আসলে মাস্ক নেই। সচেতন ব্যক্তিরা যেরকম আছেন, অসচেতন ব্যক্তিরাও সেখানে আছেন। আমরা সুপার শপগুলোতে সকাল থেকে কাজ করেছি, সেখানে আসলে নো মাস্ক নো এন্ট্রি সার্ভিস থাকলেও অন্যান্য যে সমস্ত মলগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে মাস্কের ব্যাপারে খুব একটা গুরুত্ব তারা দিচ্ছে না। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একটি বিষয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন যে শীতকালীন সময় করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে, সেক্ষেত্রে সরকারি কিংবা প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে যদি সাধারণ যারা রয়েছেন তারা যদি সচেতন না হন, তাহলে করোনার সংক্রমণ রোধ করা সত্যিকার অর্থে খুব সংকট হয়ে দাঁড়াবে এবং সেটি কোনোভাবেই সেটি সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। ফার্মগেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 16 লাখ ছাড়িয়েছে। শুক্রবার একদিনে সর্বোচ্চ 7,02,000 করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে বিশ্বে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 7,14,00,000। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,96,25,000-এর বেশি মানুষ। ফুলবাড়িয়া সুপারমার্কেটে নগর ও সিটি প্লাজার 686টি বৈধ দোকান খালি পড়ে আছে। এখন এসব দোকানে বরাদ্দের দাবি তুলেছেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এসব দোকান ভাড়া না দিয়ে অবৈধ দোকান বৈধ করতেই বেশি তৎপর ছিল দক্ষিণ সিটির তখনকার রাজস্ব বিভাগ ও মার্কেট কমিটি। এতে শত কোটি টাকা রাজস্ব হারিয়েছে কর্পোরেশন। উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা বলছেন, গত বছর বৈধতার কথা বলে তাদের কাছ থেকে যখন টাকা নেওয়া হয়েছে তখন মার্কেট কমিটি এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা চাইলে এইসব খালি থাকা দোকান তাদেরকে বুঝিয়ে দিতে পারত বা এই দোকান তাদেরকে ভাড়া দিতে পারত, কিন্তু তাদেরকে অবৈধ জায়গার দোকানের প্রতি উৎসাহিত করা হয়েছে আর দিনের পর দিন খালি রাখা হয়েছে বৈধ এসব দোকান। ফুলবাড়িয়ার সিটি প্লাজার 6, 7 এবং 8 তলায় খালি পড়ে আছে শত শত দোকান। নিচতলার উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা এখন তাদের মালামাল রাখছেন এখানে। আপাতত এমনি দোকান খালি, গোডাউনটা খালি ছিল, আমরা উঠছি। এখন কমিটির লোকজন কি ভাড়াই দিব না কি করব, এটা এখন তোমার চূড়ান্ত ফাইনাল তো হয় নাই। পাশের নগর প্লাজাতেও আছে খালি দোকান। এতে 2 ভবনে দোকান খালি 686টি। ব্যবসায়ীরা জানাচ্ছেন 1.5 থেকে 2 বছর ধরে পড়ে আছে ফাঁকা, অথচ ভাড়া দেওয়ার উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশনের তখনকার কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন, এসব দোকান ভাড়া দিলে গড়ে 10 লাখ টাকা অগ্রিমে সিটি কর্পোরেশনে জমা হতো 68,60,00,000 টাকা, সঙ্গে যোগ হতো প্রতি মাসের ভাড়া। সব মিলিয়ে রাজস্ব দাঁড়াতো শত কোটি টাকা। তবে কর্পোরেশনের একটি চক্রের মনোযোগ ছিল অবৈধ দোকানগুলোর দিকে।
এই ব্যবসায়ীদের যদি উপরে দিয়ে দিত, বছর বছর এদের যে তালা দিয়ে টাকা নেওয়া বা সিটি কর্পোরেশনে নামজারি করার বিষয় করে টাকা নেওয়া, এই ইনকামগুলো তো সব ওনাদের পকেটে গেছে। এইগুলো তো আর সিটি কর্পোরেশনে পাইতো যদি উপরে দোকান দিত। ওইসব দোকানগুলো আমরা সাধারণ দোকানদার সিটি কর্পোরেশন থেকে কিনবো, এ ধরনের সুযোগ সুবিধা মার্কেট কর্তৃপক্ষ কখনো দেয় নাই, আমাদের বিরতেও দেয় না। এটা তারা ওইখান থেকেও বিক্রি করবে, এখান থেকে আমাদেরও জনম ভরে তালা মারবো আর টাকা নিব। কবে নাগাদ খালি দোকান ভাড়া হবে জানতে চাইলে প্রধান সম্পত্তি কর্মকর্তার দাবি, এসব প্রকৌশল বিভাগ এখনো বুঝিয়ে দেয়নি। এর আগে দুর্নীতির দায়ে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়। কিছু আমাদের এখনও ইনকমপ্লিট আছে কাজ, সেই কাজ সম্পন্ন হওয়ার পরে যখন স্টেট বিভাগকে ইঞ্জিনিয়ারিং বিভাগ বুঝিয়ে দিবে যে আমার মার্কেটের এই যে বাকি নির্মাণ কাজ শেষ, তখন স্টেট রাজস্বকে বলবে যে এই দোকানগুলো বরাদ্দ দেওয়ার জন্য, কিন্তু সেটা এখনও আমরা বুঝে পাইনি। 2017 সালে ঠিকাদারের মাধ্যমে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর 2 ভবনের দোকান নির্মাণ শুরু হয়। তবে প্রকৌশল বিভাগ ও ঠিকাদারের গড়িমসিতে কাজ চলে ঢিমে তালে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বন্যায় ব্যাপক ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর মাওয়া অংশের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড। আগামী বছর নদীর গতি পরিবর্তন হয়ে জাজিরাতে ভাঙনের আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই এবারে শুকনো মৌসুমে সুবিধা কাজে লাগিয়ে যে কোনো মূল্যে জাজিরায় বাকি থাকা 6 কিলোমিটার নদী শাসনে গুরুত্ব দিচ্ছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া পদ্মা সেতুর সুরক্ষায় মাওয়া প্রান্তেও নদী শাসন আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। সবশেষ 41 নম্বর স্প্যান বসানোয় উত্তাল পদ্মার বুকে এখন সগৌরবে দাঁড়িয়ে পদ্মা সেতু। কোটি মানুষের স্বপ্ন পূরণ এখন সময়ের ব্যাপার মাত্র। তবে শুধু সেতু হলেই হবে না, এর সুরক্ষায় নদী শাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটি কেন তা দেখিয়েছে এবারের বন্যা। এবার পদ্মার ভাঙন যখন শুরু হয় তখন কানাডিয়ান একটি প্রতিষ্ঠানকে দিয়ে সার্ভে করা হয়। তারা জানায় মাওয়ার পদ্মা সেতুর এই কনস্ট্রাকশন ইয়ার্ডের কোনো ক্ষতি হবে না, কিন্তু বাস্তবে দেখা যায় অর্ধ কিলোমিটার ভাঙনে শুধু ইয়ার্ডের ক্ষতিই নয়, নদীগর্ভে বিলীন হয়েছে 2 শতাধিক রোডওয়ে এবং রেলওয়ে স্ট্রিঞ্জার। এতে মাওয়া অংশে 1.6 কিলোমিটার নদী শাসন পদ্মা সেতু সুরক্ষায় যথেষ্ট কিনা সামনে এসেছে সেই প্রশ্ন। অস্বীকার করার জো নেই, আমাদের এই বর্ষা মৌসুমটা গেল, নদী ভাঙ্গন এবং নদীর যে একটা দীর্ঘ সময় যে পানির লেভেল যে বেশি ছিল, এই কারণে তাদেরও কাজ করতে সমস্যা হয়েছিল। একই সাথে আমাদের এটি একটি গুরুত্বপূর্ণ করিডোর, এখানে কাজ করতে গেলে উভয় দিকে আমাদের ফেরিঘাট এটা মেনটেন করতে হবে। নদীর ওই পারে 11.5 কিলোমিটার, এপারে 1.5 কিলোমিটার আমরা একটু বাড়াচ্ছি। পানি উন্নয়ন বোর্ড একটা শিমুলিয়া ফেরিঘাট কিছু কাজ করবে বলে সেখানে আমাদের প্রকল্পটাও কিছু অংশ যে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড অন্তর্ভুক্ত করতে পারে এরকম একটা আমরা সম্ভাবনা শুনেছি। তারা একটা কমিটি করছে, সেই কমিটিতে আমাদের প্রতিনিধি আছে, বাট সেটা এখনো প্রাথমিক পর্যায়ে। আমাদের প্রকল্প থেকে অতিরিক্ত কাজ করার কোনো পরিকল্পনা আমাদের নাই। বিশেষজ্ঞরা বলছেন প্রতি 12 বছরের মধ্যে পদ্মা নদী গতি পরিবর্তন করে বলে মাওয়াতে 2015 সালের বন্যায় ভাঙনের পর এবার হয়েছে। তবে আগামীতে নদী ভাঙন পশ্চিম দিকে অর্থাৎ জাজিরা প্রান্তের দিকে হবে, তাই এ অংশে নদী শাসন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাওয়া সাইড ভাঙছে, আমি যদি বলি সামনের বছর থেকে চর জানাজাত তো ভেঙে গেছে অলরেডি নাই, এবং জাঞ্জিরা সাইডে অ্যাটাক করবে। সেজন্য আমরা এখন থেকে কন্ট্রাক্টরের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করছি যে তুমি চর জানাজাতটা অবিলম্বে কমপ্লিট করো। 9,400 কোটি টাকা ব্যয়ে জাজিরাতে 12.6 ও মাওয়াতে 1.6 কিলোমিটার নদী শাসন করছে চাইনিজ কোম্পানি সিনো হাইড্রো কর্পোরেশন। এখন পর্যন্ত এই প্রকল্পের কাজের অগ্রগতি 77%। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুতে 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে যুক্ত হয়েছে নদীর 2 প্রান্ত। পুরো সেতুটিকে এক নজর দেখার জন্য পদ্মা পাড়ে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এমন কর্মযোগ্য দেখতে আর ইতিহাসের সাক্ষী হতে পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে যাচ্ছেন অনেকেই। বাঙালির গর্ব আর অহংকার এই সেতু নিয়ে সম্ভাবনার কথা বলছেন তারা। বৃহস্পতিবার পদ্মা সেতুতে যুক্ত হয়েছে সবশেষ স্প্যান। পদ্মার উত্তর দক্ষিণ পার্কে এক সুতায় যুক্ত করেছে 18 কোটি মানুষের স্বপ্নের এই অবকাঠামো। নদীর বুকে দাঁড়িয়ে থাকা সেতুটি নিয়ে রীতিমতো উৎসবে মেতেছে দক্ষিণাঞ্চলের মানুষ। দেশের বৃহত্তম এই স্থাপনার কর্মযজ্ঞ দেখতে
জাজিরা প্রান্তে ভিড় করছেন দর্শনার্থীরা। ইতিহাসের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। সকল নিন্দুকের জবাব আমাদের আজকে এই পদ্মা সেতু। সারা বিশ্বের কাছে এটা একটা চ্যালেঞ্জে মোকাবেলা করা হয়েছে, আর এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এটা বাস্তবায়ন করে দেখাইছে। স্বপ্ন তো সফল হয়েছে, আমরা সবাইকে নিয়ে দেখতে আসছি, খুব ভালো লাগতেছে। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর দিনে আতশবাজি, এক্সপ্রেসওয়ের 1 কিলোমিটার পর্যন্ত মোমবাতি প্রজ্বলন ও ফানুস উড়িয়ে উৎসবে মেতে ওঠে স্থানীয়রা। এই সেতুকে ঘিরে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু হলে বাড়বে কর্মসংস্থান, পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থা। আর যখনই কর্মসংস্থানের সুযোগ পাবে তখন অর্থনৈতিকভাবে এদেশের মানুষ সমৃদ্ধিশালী হবে, শরীয়তপুরের মানুষ সমৃদ্ধিশালী হবে। বাংলাদেশে অর্থনীতির একটা অংশ শরীয়তপুরের মানুষ প্রবৃদ্ধির সাথে যোগ করতে পারবে। জাজিরা প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন অবকাঠামো ও দর্শনীয় স্থানকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদ দুপুরে আরো যা যা থাকছে: সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির বকেয়া কর 108 কোটি টাকা, আদায়ে টাস্ক ফোর্স গঠন। এবং 72 বছর বয়সে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম পাবনা রওশন আলী, লক্ষ্য এমফিল পিএইচডি। আমরা অনেক সময় বাড়িতে বসেও ট্যাক্স আদায় করছি যারা দিচ্ছেন। নগরবাসীকে কর দিতে উৎসাহী করতে 31 ডিসেম্বর পর্যন্ত 10% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ডিএসসিসি। করের সাথে উন্নয়ন জড়িত জানিয়ে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, ডিসেম্বরের মধ্যে কর না দিলে কঠোর অবস্থানে যাবে সিটি কর্পোরেশন। আমি অনুরোধ করব সকলকে যে এই পাওনাগুলো যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিলে সিটি কর্পোরেশন তাদের সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবে এবং সেবাগুলোকে আরও নিশ্চিত করতে পারবে। আমাদের রাজস্ব বিভাগকে আমরা ঢেলে সাজাচ্ছি যাতে করে এই কর আদায়টা আরও সুনিশ্চিত হয়। ঢাকা দক্ষিণ সিটিতে হোল্ডিং সংখ্যা 2,48,876টি। সিটি কর্পোরেশন বলছে, ভবনের অংশ বাড়ানো হলেও কর দিচ্ছে না মালিকরা, তাদেরকে নতুন করে করের আওতায় আনতেও কাজ শুরু হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। এরই মধ্যে সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার সহ নানামুখী কার্যক্রম শুরু হয়েছে। পুরো চালু হলে অন্তত 1.5 লাখ লোকের কর্মসংস্থানের পাশাপাশি আইটি খাতে নতুন দিগন্তে শুরু হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। কালিয়াকৈর উপজেলায় 355 একর জমিতে বঙ্গবন্ধু হাইটেক সিটিকে 5 ব্লকে ভাগ করা হয়েছে। এসব ব্লকে এরই মধ্যে বরাদ্দ পেয়েছে 37 প্রতিষ্ঠান। তবে এবছর কাজ শুরু করেছে 5টি। সাইবার নিরাপত্তা, সফটওয়্যার সহ নানা উচ্চ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে। সবচেয়ে আশার কথা, এখানে মানুষের রক্তের প্লাজমা থেকে ক্যান্সার ও এইডসের ওষুধ উৎপাদনে এগিয়ে এসেছে ওরিক্স বায়োটেক নামের আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এছাড়া উৎপাদন হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন, মোবাইল, অপটিক্যাল ফাইবার, ডিসপ্লে সহ নানা ধরনের যন্ত্রপাতি। সেসব রপ্তানি হচ্ছে দেশের বাইরে। মেশিনগুলো নিয়ে আসা হতো ইউএস থেকে ডাইরেক্ট, তো তখন 12 থেকে 15 লাখ টাকার মতো লাগতো। তো এখন এই জায়গায় অ্যাসেম্বল করার ফলে এটা আমরা 5 থেকে 7 লাখ টাকার মধ্যে দিতে পারতেছি। একটা অর্গানাইজেশনে দেখা গেছে মিনিমাম 20 থেকে 25 জন লাগে তাদের সাইবার সিকিউরিটি অফিসার। তো সেক্ষেত্রে তাদের এখানে একজনও লাগবে না, শুধু ওরা আমাদেরকে অ্যাক্সেসটা দিলে আমরা আমাদের এখান থেকে সকল মনিটরিংটা করতে পারবো। এবং এটার নাম হচ্ছে সক সেন্টার, সিকিউরিটি অপারেশন সেন্টার। বর্তমান করোনাকালীন সময়ে আমরা যে সবাই সামাজিক দূরত্ব মেনটেন করার যে একটা মেনটেন করতে হবে, এটা কিন্তু আমরা যে টোকেন ডিসপেন্সার মেশিনটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এটা সহজেই মানা সম্ভব। করোনার কারণে বিনিয়োগ কিছুটা কম হলেও এরই মধ্যে তুরস্ক, নেদারল্যান্ড সহ অনেক দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বর্তমান বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় 10,000 জনবলের মতো কাজ করে। সরকারের যে লক্ষাধিক বেকার যুবক যুবতী এখানে কাজ করবে, সেই টার্গেট নিয়ে হাইটেক পার্কের আমরা যাত্রা শুরু করেছি এবং আমরা অনেকটাই সফল হতে পারছি। সংরক্ষণ করা হচ্ছে সরকারি বিভিন্ন অফিস আদালতের নথিসহ গুরুত্বপূর্ণ তথ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাঁচা মরার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে 176 রানের টার্গেটে ব্যাট করছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্লে অফ খেলতে এই ম্যাচ জিততেই হবে তাদের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দেখে শুনে ইনিংস শুরু করেন চট্টগ্রামের 2 ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার।
122 রানের বিশাল এক জুটি গড়ে নিয়ন্ত্রণ এনে দেন দলকে। দুজনের ব্যাটেই আসে 50। সময়ের সাথে সেট হয়ে বোলারদের ওপর চড়াও হন। সৌম্য 63 আর লিটন করেন 55 রান। অথচ এত ভালো শুরুর পরও স্কোর 200-র দিকে নিতে পারেনি চট্টগ্রাম। মিঠুন মোসাদ্দেকের দ্রুত বিদায়ের পর শুভ অপরাজিত থাকেন 30 রানে, আর 4 উইকেটে 175 রানে থামে চট্টগ্রাম। ফুটবল ভক্তদের জন্য রোমাঞ্চ অপেক্ষা করছে স্যাটারডে নাইটে। ম্যানচেস্টার ডার্বির পরেই শুরু হবে মাদ্রিদ ডার্বির উত্তাপ। ফর্ম, সাম্প্রতিক পরিসংখ্যান আত্মবিশ্বাস দিচ্ছে সিমিওনির দলকে। অন্যদিকে ধারাবাহিক হয়ে উঠতে না পারা রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে চোখ রাখছে 3 পয়েন্টে। দুই দলের অ্যাটাক লাইন আপ ফর্মে ফেরায় জমজমাট ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় ইপিএলে চেলসির প্রতিপক্ষ এভারটন। উচ্চশিক্ষা অর্জনে বয়স কোনো বিষয় নয়, তা প্রমাণ করেছেন পাবনার তারাবাড়িয়া গ্রামের রওশন আলী। 72 বছর বয়সে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তিনি। এবার এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ইচ্ছা তার। পাবনা সদরের তারাবাড়িয়া গ্রামের রওশন আলী সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে 2008 সালে তিনি অবসরে যান। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে 2017-18 সেশনে সান্ধ্যকালীন স্নাতক কোর্সে ভর্তি হন। 8 নভেম্বর প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলে 3.35 পয়েন্ট পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন তিনি। এবার তার ইচ্ছা আরও উচ্চতর ডিগ্রি নেয়ার। এছাড়াও মানুষের মাঝে নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করতে চান রওশন আলী। জ্ঞান অর্জন করার প্রতি যাতে সবাই আগ্রহী হয়, বিশেষ করে নৈতিক শিক্ষার প্রতি যাতে সবাই আগ্রহী হয়। বর্তমান তো অবক্ষয়, সামাজিক অবক্ষয় চলছে, এই জন্য আমি চেষ্টা করি যে সবাই যাতে আমরা নৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে দেশ এবং জাতির কল্যাণ করতে পারি। রওশন আলীর এক ছেলে একটি বেসরকারি কলেজের শিক্ষক, আরেকজন পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন। তার সাফল্যে খুশি স্বজনরা। এই বয়সে আসলে আব্বা এত পরিশ্রম করছে, আর তারপরে এত ভালো রেজাল্ট, আমাদের পরিবারে আসলে সবাই খুব খুশি। তিনি যে নৈতিক শিক্ষাগুলো আমাদের মাঝে দিয়ে থাকেন, এটা আমরা খুবই আনন্দিত। নিষ্ঠা আর একাগ্রতা থাকলে শিক্ষা অর্জনে বয়স কোনো বাধা নয়। রওশন আলীর সাফল্য অনেকের জন্য অনুকরণীয় মনে করছেন শিক্ষকরা। সবাইকে একত্র করা, একসঙ্গে ক্লাসে পার্টিসিপেট করা,
একসঙ্গে সেমিনার বা রিসার্চ বা ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ করা, সব ক্ষেত্রে উনি কোয়ালিশন করতেন এই বয়সে এসেও। 1965 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন রওশন আলী। শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর স্নাতক ও বিএড পাশ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।